আজকে আমি তোমাদের বাড়মের রাজস্থানের একটা সত্যি ঘটনা শোনাবো। ঘটনাটা ঘটেছিল 1981 সালে। তো বাড়মেরের একটা মেয়ে, তার বয়স ছিল 13 বছর। তখন তার একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল। তো সেই সময় সেই এলাকাতে খুব অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, কিন্তু বউকে শ্বশুরবাড়ি পাঠানো হতো না। শুধু কিছু আচার অনুষ্ঠান, পুজো ইত্যাদির জন্য তাকে শ্বশুরবাড়ি যেতে হতো, আর পরের দিনই আবার ফিরে চলে আসতো। এই সময়টার মধ্যে স্বামীর সাথে কোনো রকম সম্পর্ক, সময় কাটানো, কথা বলা ইত্যাদি কিছুই হতো না। শুধু পুজোর একটা অনুষ্ঠান সেরেই সে কিন্তু আবার বাপের বাড়ি চলে আসতো। তারপরে সেই দিনের অপেক্ষা করা হতো যেদিন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বা দুই ফ্যামিলি বসে একটা ডেট ঠিক করবে যে কোন সময় সেই মেয়েটাকে আবার শ্বশুরবাড়ি যেতে হবে। সেটা 2-4 বছর, 6 বছর, 8 বছর, এমনকি 10 বছর পরেও হতে পারে। আর এই যে রীতিটা, মানে বিয়ের অনেক দিন পরে শ্বশুরবাড়ি যাওয়া, আবার যাওয়া, এই রীতিটাকে গওনা বলা হতো। তো রাজস্থানের যে মেয়েটার গল্পটা বলছি, তো তারও 13 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল, কিন্তু সে মাত্র একদিনের জন্যই শ্বশুরবাড়ি গেছিল, তারপরে নিজের বাপের বাড়িতেই আছে। 4 বছর কেটে গেছে, এখন তার বয়স 17 বছর। আর সন্ধেবেলায় একদিন কারেন্ট অফ। তো সে ঘরে নিজের মা, কাকিমা তাদের সাথে বসে গল্প করছে। হঠাৎ তাদের দরজাতে কড়া নাড়ার শব্দ হয়। তার মা গিয়ে দরজা খোলে, দেখে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে। আলো অন্ধকার, সেই জন্য খুব ভালো করে তার চেহারাটা দেখা যাচ্ছে না। তো মা জিজ্ঞেস করে যে তুমি কে? তো ছেলেটা বলে যে কেন, আমি আপনার মেয়ের স্বামী। তখন মহিলা লজ্জা পেয়ে যায় যে নিজের বাড়ির জামাইকেই সে চিনতে পারছে না। কিন্তু তখন ওই ছেলেটা বলে যে না, লজ্জা পাওয়ার কিছুই নেই, কারণ কি আমি তো আপনার ঠিকানা জানতাম, সেই জন্য চলে এলাম। কিন্তু আমাকে না চিনতে পারাটাই স্বাভাবিক। 4 বছর কেটে গেছে, তখন আমি ছোট ছিলাম, এখন অনেক বড় হয়েছি, আর অন্ধকার এখন, সেই জন্য হয়তো আপনি চিনতে পারছেন না। মহিলা তাকে সসম্মানে ঘরের ভেতরে নিয়ে আসে, আর বাড়ির সব মহিলারা মিলে তার খাবার দাবারের ব্যবস্থা করে, তার অনেক সম্মান করে, তাকে বসিয়ে গল্পগুজব করে, তার বাড়ির লোকজনের কথা খবর নেয়। তখন ছেলেটা জিজ্ঞেস করে যে শ্বশুর মশাই বা যে কাকারা ছিল তারা কোথায়? তখন বাড়ির মহিলারা বলে যে তারা ব্যবসার কাজে 2-4 দিনের জন্য একটু বাইরে বেরিয়েছে, তারা আজকে তো ফিরবে না। তখন জামাই বলে তাহলে আমি এবার উঠি। তো বাড়ির লোকজনেরা বলে না না, তা কী করে হয়, তুমি প্রথমবার শ্বশুর বাড়ি এসছো, তো তুমি বসো, বসে তোমার স্ত্রীর সাথে কথা বলো। তারপরে রাত্রির হয়ে যায়, তাকে খাবার দাবার দেওয়া হয়, আর তাদের যে মেয়ের ঘর সেটাকে সুন্দর করে সাজিয়ে সেই ঘরে জামাই আর মেয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। জামাই আর মেয়ে সারা রাত প্রায় গল্প করেই কাটিয়ে দেয়। জামাই তার নিজের স্ত্রীকে বলে তুমি তোমার সেই বিয়ের গয়নাগুলো আবার পরো, আমি দেখতে চাই। তো সে গয়নাগুলো পরে ফেললো। কয়েকটা গয়না আবার ছোট হয়ে গেছে, যেগুলো হাতে ঢোকানোও যাচ্ছে না, তো সেগুলো সব বের করে সেজে স্বামীকে দেখায়। তারপরে শোয়ার সময় সব গয়না খুলে রেখে, মাথার কাছে রেখে আবার তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। যখন ভোরবেলায়, তখন সে হাঁটতে যাওয়ার নাম করে জামাই বাইরে চলে যায়, আর যে মেয়ে সে কিন্তু ঘুমিয়েই থেকে যায়। বেশ বেলা হয়েছে, বাড়ির সব লোকজনেরা উঠেছে, সবাই মেয়ের ঘরে এসে কড়া নাড়ে, বলে যে এবার তুমি ঘুম থেকে উঠে এসো, জামাই আছে, ভালো কিছু খাবার রান্না করতে হবে। তখন সে বলে জামাই তো ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিল, কই তারপর তো আর ফিরে এলো না। সবাই একটু অবাক হয়। তার কিছুক্ষণ পরে মেয়ে যখন ঘর থেকে বেরিয়ে আসে, সে বলে যে আমার ঘরে যে আমার গয়নাগুলো ছিল সেগুলোও দেখতে পাচ্ছি না। তো তার মা বলে তো গয়নাগুলো হঠাৎ বের করেছিলি কেন? তখন সে মেয়েটা বলে যে তোমাদের জামাই বলছিল যে আমাকে গয়না পরে কেমন দেখতে লাগছে, সেই ছোটোবেলায় দেখেছে, এখন তার মনে নেই, এখন দেখতে চাইছিল, সেই জন্য আমি বের করে সেগুলো পরেছিলাম। তো
তখন মা বলে যে কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপরে মেয়েটা বলে যে আমার মনে হয় তোমাদের জামাই বলছিল যে যে গয়নাগুলো ছোট হয়ে গেছে সেগুলো সব ঠিক করিয়ে দেবে, সেগুলোর পরিবর্তে বড় গয়না কিনে দেবে, সেই জন্যই হয়তো সে সেগুলো নিয়ে গেছে। তো মেয়ের মা বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কারণ কি বেশিরভাগ গয়না তো তাদেরই দেওয়া ছিল, তো তাদেরই ছেলে যদি নিয়ে যায় তো কোনো অসুবিধা নেই। তো এইভাবে জামাইও চলে যায়, তারাও ধীরে ধীরে ব্যাপারটা অতটা মনেও রাখে না। এদিকে কেটে গেছে পুরো 5-6 দিন। 5-6 দিন পরে মেয়ের বাবা, মেয়ের কাকারা ব্যবসার কাজে যে বাইরে গেছিল সেখান থেকে ফিরে আসে, বেশ রাত্রির করে ফিরে এসছে। আর মেয়ে ততক্ষণে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। তো দরজা যখন খোলে তো দেখে যে তাদের সাথে আর একজন খুব সুন্দর যুবক দাঁড়িয়ে রয়েছে। তো মেয়ের মা জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে আমরা তো চিনতে পারলাম না। তখন মেয়ের বাবা বলে যে আরে এটা তো আমাদের জামাইও ব্যবসার কাজে নিজের বাবার সাথে সেখানেই এসেছিল, আমার দেখা হয়েছিল, সেই জন্য আমি সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ এ তো সেই ছোটোবেলায় বিয়ের পরে আর আসেইনি, তো তাই জন্যে আমার ইচ্ছা হলো একে নিয়ে আসি। এবার মা কি বলবে বুঝতে পারছে না, যদি এ আমাদের জামাই হয় তাহলে যে 4-5 দিন আগে এসছিল তাহলে সে কে। এবার বাড়ির মহিলারা ব্যাপারটা বুঝতে পারে, সবাই একে অপরের দিকে তাকায়, সবাই চুপচাপ, কেউ কাউকে কিছুই বলছে না, যে কি ভাববে সবাই। এবার বাড়ির মহিলাদের বুঝতে একটুও বাকি ছিল না যে 4-5 দিন আগে যে এসছিল সে আদৌ বাড়ির জামাই নয়, সে কোনো ঠকবাজ। কিন্তু তারা চুপচাপ থাকে, কারণ তাদের বলার কোনো সুযোগই ছিল না, আর তাদের ভয়ও লাগছিল বাড়ির পুরুষেরা যদি রাগ করে। রাজস্থানের মহিলারা বেশিরভাগই এত লম্বা করে ঘোমটা দিয়ে থাকে যে বিয়ের অনুষ্ঠানে বউয়ের কোনো আত্মীয় কেউ কিন্তু কোনো পুরুষেরই মুখ দেখতে পায় না, মানে দেখার কোনো সুযোগই থাকে না। সেই জন্য মেয়ের মা বা মেয়ের অন্য আত্মীয়রা বা মেয়ে কেউ কিন্তু নিজের স্বামীকে চিনতই না। তারপরে ছোটোবেলায় ঘটনাটা ঘটেছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, সবার কিন্তু চেহারা পাল্টে গেছে, সেই জন্য চেনাটা সত্যি সত্যিই একটু কঠিন কাজই ছিল। এবার বাড়ির মহিলারা পরস্পরের মধ্যে কথা বলে ঠিক করলো যে ব্যাপারটা কাউকেই বলা হবে না, যদি ব্যাপারটা বলা হয় তাহলে কিন্তু সব জায়গায় মান সম্মান নষ্ট হবে, আর মেয়েটাকেও হয়তো আর শ্বশুর বাড়িতে নিয়ে যাবে না, কারণ মেয়েটা পরপুরুষের সাথে সময় কাটিয়েছে। তো তারা ভয়ে সবাই চুপ ছিল, কিন্তু মেয়েটাকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। এবার যথারীতি টাইম মতো জামাই নিজের স্ত্রীর ঘরে যায়। স্ত্রীর ঘরে যাওয়াতে অন্ধকার, বেশিরভাগ সময় রাজস্থানে সেই সময় কারেন্ট থাকতো না, সেদিনও কারেন্ট নেই। এবার অন্ধকারে সেই মেয়েটা কিন্তু নিজের হাজবেন্ডের চেহারা দেখতে পাচ্ছে না, কিন্তু কয়েকদিন আগে তার হাজবেন্ড এসেছিল, আবার তার হাজবেন্ড এসছে, সেই জন্য সে বেশ খুশি। তার মনে হচ্ছে যে তার সাথে দেখা করার পর তার হাজবেন্ডের আবার ইচ্ছা হয়েছে তার সাথে দেখা করতে, সেই জন্যেই সে এসছে। এবার হাজবেন্ডের সাথে সে খাটে বসে কথাবার্তা শুরু করে। তখন সে প্রথমেই বলে ওঠে যে আপনি যে 4-5 দিন আগে এলেন, আমার গয়নাগুলো নিয়ে গেলেন, গয়নাগুলো কোথায়? বড় করে নিয়ে এসছেন? স্বামী তো বুঝতে পারছে না যে কি ব্যাপারে মেয়েটা কথা বলছে। তো মেয়েটা কিন্তু বারবার বলে, স্বামী বলে না আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি, কিন্তু মেয়েটা 17 বছর মাত্র বয়স, সে তো বয়সটা খুব কম। সে কিছুই বুঝছে না, সে বলছে না আমার গয়নাগুলো দিন, আমাকে দিতেই হবে, কোথায় গেল গয়না? এবার কিন্তু বর বুঝতে পারে যে তার নাম করেই কেউ একজন এই বাড়িতেই কয়েকদিন আগে এসেছিল, আর মেয়েটার সব গয়না নিয়ে চলে গেছে। সে বাইরে বেরোয়, বাইরে বেরিয়ে বাড়ির সব মহিলারাও ছিল, সব পুরুষেরাও ছিল। সে এসে বলে যে 4-5 দিন আগে আমার নাম করে বাড়িতে কে এসেছিল, কে সব গয়নাগুলো নিয়ে গেছে। বাড়ির পুরুষেরা এই ব্যাপারে কিছুই জানতো না, কারণ মহিলারা ভয়ে তাদেরকে কিছুই বলেনি। এবার যখন সামনাসামনি সব কথা চলে আসে তখন মেয়েদেরকে বাধ্য হতে হয় বলার জন্য। এবার সত্যি সত্যি তারা লজ্জা পায়, মাথা নিচু হয়ে যায় তাদের। কিন্তু যে বর ছিল সে সত্যিই একজন ভালো ছেলে ছিল। সে বলে এতে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ কি কেউ আপনাদেরকে সুকৌশলে এসে ঠকিয়ে দিয়ে চলে গেছে। তো আমাদের উচিত পুলিশে গিয়ে একটা ডায়েরি করা, যাতে সে আরও অন্য বাড়ির লোকজনেদের গিয়ে ঠকাতে না পারে,
অন্য মেয়েদের জীবন নষ্ট, সম্মান নষ্ট না করতে পারে। তো বাড়ির লোকজন কিছুতেই রাজি হচ্ছে না যে তোমার বাড়ির লোকজন জানতে পারবে ব্যাপারটা, যদি এই বউকে না নিয়ে যেতে চায় শ্বশুর বাড়ি। তখন ছেলেটা বলে যে এইসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, আমার সাথে চলুন, আমরা গিয়ে পুলিশ স্টেশনে রিপোর্টটা লিখিয়ে আসি। অনেক বোঝাবার পরে শুধুমাত্র গয়না চুরির ব্যাপারে একটা রিপোর্ট লেখানো হয়। গয়না চুরির ব্যাপারে রিপোর্ট লেখানোর পরে ধীরে ধীরে ওই এলাকার আরও কিছু লোকজন এসে ওই ধরনের সেম রিপোর্ট লিখিয়েছিল। কারণ কি, তাদের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার এই ধরনের ঘটনা পুরো রাজস্থানে ঘটছিল, কিন্তু সবাই সম্মান নষ্ট হয়ে যাবে বলে এই ব্যাপারটা পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যেতে খুব ভয় পাচ্ছিল। সবাই ভাবছিল যে মেয়ের জীবন নষ্ট হবে, মেয়েকে শ্বশুর বাড়ি থেকে হয়তো আর অ্যাকসেপ্ট করবে না, সেই জন্য সবাই গিয়ে সেখানে জানাতেই ভয় পাচ্ছিল। তারপরে পুলিশের চেষ্টায় একটা সন্দেহজনক মানুষ একটা মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল, সেই সময় তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে তার নাম হচ্ছে জিয়ারাম, আর সত্যি সত্যি সে বিভিন্ন মেয়েদের বাড়িতে যায়, একটা করে রাত কাটায়, তাদের গয়না আর তাদের বাড়ির বহুমূল্য জিনিস নিয়ে সে ভোর হওয়ার আগেই বেরিয়ে চলে আসে। এইভাবে সে কিন্তু বহু বাড়ির মেয়েদেরকে, পুরো বাড়ির লোকেদেরকে ঠকিয়েছে, কিন্তু সবাই সম্মান হারিয়ে যাওয়ার ভয়ে এই ব্যাপারটা পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যায়নি। আর তার সব সময় কিন্তু সাহস বেড়েই চলেছে। এরা কিন্তু থানায় ডায়েরি করার সময় শুধু গয়না চুরির ব্যাপারটার উল্লেখ করেছিল, রাত্রি কাটানো বা সম্মানহানি করার ব্যাপারটা লেখেইনি। শুধু এত বছরে শুধু একখানায় রেপের একটা কেস রেজিস্টার্ড হয়েছিল, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সব সময় এত ছোট ছোট কেস ছিল তার বিরুদ্ধে যে তাকে খুব বেশি দিনের জন্য জেলে একবারও রাখা যায়নি। শুধুমাত্র 2-3 মাস জেল হতো আর সে ছাড়া পেয়ে যেত। তো যখন শেষ পর্যন্ত সে ধরা পড়েছিল একবার, তখন সে পুলিশের কাছে বলেছিল, অ্যাকসেপ্ট করেছিল যে সে মোট 250 জন মেয়ের সাথে এই রকম ব্যবহার করেছে, এইভাবেই তাদের গয়না চুরি করেছে। আর সে একটা অনাথ ছেলে ছিল, মাত্র 17 বছর বয়সে সে এই ধরনের একটা কাজ করবে বলে মনে মনে স্থির করেছিল। কারণ সে সব সময় তার টাকা পয়সার অভাব ছিল, তার বাবা ছিল না, ছোটবেলা থেকেই তার অভাবের মধ্যেই তাকে বড় হতে হয়েছে। কিন্তু বড় হওয়ার পরে একটা বিয়ে বাড়িতে যখন গেছে তখন দেখেছে যে সত্যি সত্যি মেয়ের গায়ে প্রচুর গয়না। তখন তার লোভ হয়েছে, তার মনে হয়েছে যে এই বাচ্চা বাচ্চা মেয়েরা কেউ নিজের বরকে চেনে না, তারপরে এতটা ঘোমটা, আশেপাশের লোকজনেরা, মহিলারা তো কেউ চেনে না। তো তখনই সে প্ল্যানিং করেছে যে এই রকম বাড়িগুলোকে খুঁজে খুঁজে সে দেখবে যে কোন বাড়িতে পুরুষরা নেই, কখন নেই। সেই সময় সে সেই বাড়ির জামাই সেজে বেশ কিছু বছর পরে মাঝে মাঝেই একটা বাড়িতে যেত আর পুরো গয়না নিয়ে চলে আসতো, আর সেই টাকা পয়সা দিয়ে তার বহাল তবিয়তে দিন কেটে যাচ্ছিল। সে 2081 থেকে 2010 পর্যন্ত মোট 30 বছর বারবার এই একই কাজ একই রকমভাবে করেছে, কিন্তু কেউ তাকে ধরার চেষ্টাও করেনি। সে সারা জীবন আনম্যারিড ছিল। 54 বছর বয়সে তার লাংস ড্যামেজ হয়ে যায়, তারপরে সে মারা যায়। যোধপুরের কাছে একটা ছোট্ট গ্রামের ছেলে ছিল। তো এইভাবেই তার পুরো জীবনটা কেটে যায়। তার ভয়টা বা তার এই ব্যাপারটা পুরো রাজস্থানে এমনভাবে ছড়িয়ে গেছিল যে তারপরে কারোর বাড়িতে সত্যি সত্যি কারোর জামাই গেলেও কিন্তু সহজেই তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হতো না। তার অনেক রকমভাবে পরীক্ষা করে ইন্টারভিউ নিয়ে দেখা হতো যে সত্যিই সে ওই বাড়ির জামাই কিনা। মানুষজন অনেক সাবধান হয়ে গেছিল তার কাছে বারবার ঠকে যাওয়ার পরে। আর অনেক এমনও বাড়ি ছিল যেখানে হয়তো সত্যি সত্যি শুধুই গয়না চুরি হয়েছে, কিন্তু লোকজন কানাঘুষো করতো যে সেই চোর জামাই রাজা নিশ্চয়ই এদের বাড়িতেও এসেছিল আর এদের মেয়েরও শ্লীলতাহানি করেছে। আর ছেলেটার নাম ছিল জিয়ারাম জাট, কিন্তু তাকে সবাই বা গুগলেও যদি সার্চ করা হয় তো চোর জামাই রাজা রাজস্থান বলেই সে পরিচিত।